মামলা 2 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম নির্মমভাবে পিটিয়ে থানায় হস্তান্তর করছে। সিরাজগঞ্জ 1 বিএনপি দিচ্ছেন না আওয়ামী সন্ত্রাসীরা। মোহাম্মদ রিয়াজকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা এলাকায় ধানের শীষের প্রচারণার সময় 3 জন মহিলা, জুরাইন এলাকায় ধানের শীষের প্রার্থী আলহাদ সালাউদ্দিন আহমেদের গণসংযোগকালে আওয়ামী লীগের ক্যাডাররা সাধারণ সম্পাদক বাদল সর্দার নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আসার পথে ডিবি পুলিশ ঢাকা 6 37 নম্বর ওয়ার্ড এলাকা থেকে ঐক্যফ্রন্ট নেতা নবকুমার রত্নকে খিলগাঁও নবাবী মোড় এলাকায় আওয়ামী দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা। তেজগাঁও থানা পুলিশ বিএনপি নেতা শিবুকে গ্রেফতার করেছে। তাছাড়া পোস্টার লাগানো এবং বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মিথ্যা মামলা দায়ের করছে। গাজীপুর নির্বাচনী এলাকায় গাজীপুর 5 নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও বিধি প্রদর্শন করা হচ্ছে। নারায়ণগঞ্জ 1 হচ্ছে এলাকায় এক প্রচন্ড তাণ্ডব সৃষ্টি করেছে। বেলাব উপজেলা বিএনপি সদস্য হাজী জাকির মতি বাবু সহ 15 জন অধিক নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী 5 স্বেচ্ছাসেবক দল সৌরভ গাজী সহ 8 জন নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ছাত্রলীগ কর্তৃক নির্বাচনী প্রচারণার প্রহরে হামলা এবং ছাত্রদল নেতা মিঠুকে হামলা ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। মুন্সিগঞ্জ 3 রামপালে 47 জনের নামে মামলা করে ও একজনকে গ্রেফতার করার পর পুলিশ তা বন্ধ করে দিয়েছে। টাঙ্গাইল 2 হেমনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সভাপতি লিটন, ধূপকান্দি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিক মেম্বার ওয়ার্ড বিএনপির বাড়িতে বাড়িতে তল্লাশি করছে এবং মিটিং মিছিল করতে পারবে না। বিএনপি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে সিএনজি মালিক সমিতির অফিসে গিয়ে হুমকি দেয় বিএনপির প্রচারকারী সিএনজি ভাড়ায় গেলে মামলা ভাঙচুর করা হবে। বাজারে দোকান বিএনপি অফিস হিসাব দিলে তাদেরকে মামলায় হামলার শিকার হবে। গ্রেফতার করছে পুলিশ। টাঙ্গাইল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি সাথে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ 1 সদর থানা পুলিশ 30 জনকে নেতাকর্মীকে নেতা মাহমুদুল হক, কমিশনার রিয়াজউদ্দিন, 5 থানা যুবদল নেতা মোহাম্মদ শাহেদ সহ 12 জনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আব্দুল বারিক 7 নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সাখাওয়াত এবং 2 নম্বর পার্থের ইউনিয়ন বিএনপি নেতা দেলওয়ার মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার 7 নম্বর ওয়ার্ড প্রচারণার সময় ধানের শীষের প্রার্থী সহ কর্মীদের উপর অতর্কিত হামলা করে 15 জন নেতাকর্মীকে আহত করে আওয়ামী সশস্ত্র ক্যাডাররা মানিক 16 ডিসেম্বর ঘটনায় জড়িত দোষী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করে বিএনপির 143 জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রাজৌর থানা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ভীতিকর অবস্থা। ফরিদপুর 1 ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে পুলিশের উপস্থিতি আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এই ঘটনা কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে উল্টো সালথা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান এবং মাইজদা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর 3 উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলওয়ার হোসেন এবং পৌর 1 নম্বর সভাপতি মীর শেখ নির্বাচনী প্রচারণায় বাড়ি ফেরার পথে গ্রেফতার করে পুলিশ। রাজবাড়ী 1 ধানের শীষের প্রার্থীর বাসা ডিবি পুলিশ ঘিরে রেখেছে। নেতাকর্মীরা বেরোলে গ্রেফতার করছে। সুলতান ইউনিয়ন বিএনপি সভাপতি ওবায়দুর রহমান, ইউনিয়ন বিএনপি সদস্য আব্দুল রাজ্জাক, সহসভাপতি শফিকুর রহমান, 8 নম্বর বিএনপি সদস্য শিপন, 3 নম্বর বিএনপি সদস্য আব্দুল রব শেখ, সুলতানপুর আসমত আলী, দাসচি ইউনিয়নের আসমত আলী, গোয়ালন্দ উপজেলার ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া 3 গত রাতে 8টায় বাবুর আলী গেট এলাকায় প্রচারণার সময় সাধারণ সম্পাদক ইমাদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুরা আমার, এই যে হামলা মামলা গ্রেফতারের আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনার শুভেচ্ছা কৃতজ্ঞতা। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনে সকল ধরনের অপরাধ নিবারণ কিংবা নিবারণ ব্যর্থতা উদ্ঘাটনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ক্ষমতা একচ্ছত্র নিরঙ্কুশ। এই মূল 2টি প্রতিষ্ঠান ওসি ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য যে সকল সংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দায়িত্ব পালন করে ফৌজদারি আইনের দৃষ্টিতে তারা সহযোগী সংস্থা হিসাবে পরিগণিত। কেননা তাদের দায়িত্ব পালনকল্পে বিশেষ বিধানের মাধ্যমে তাদেরকে হয় থানার ওসি অথবা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা করে সে দায়িত্ব পালন করতে হয়। তাই উল্লেখিত ক্ষমতাবিহীন কোনো ব্যক্তি তিনি যে বিভাগে যত উচ্চ পদে আসেন থাকুন না কেন, ফৌজদারি অপরাধ নিবারণ বা উদ্ঘাটনের ক্ষেত্রে তিনি একজন পর্যবেক্ষক ছাড়া আর কিছুই থাকেন না। সভ্যতার আদিকাল থেকে চলে আসা ওই 2টি পদ যা এক সময় কোতোয়াল এবং কাজী নামে নাম ধারণ করেই যাত্রা শুরু করেছিল তার ওই ধারাবাহিকতা ও বিভাজিত রূপ আজকের নির্বাহী এবং বিচার বিভাগ।
বা তাতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ঐতিহ্যগতভাবেই সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে তাই নিরপরাধ ও শান্তিকামী মানুষরা তাদের জানমালের রক্ষক বিবেচনায় অত্যন্ত সম্মান ও মর্যাদার চোখে দেখে, আর অপরাধীরা দেখে থাকে ভীত ও সন্ত্রস্ত দৃষ্টিতে। কিন্তু বিপত্তিটা তখনই ঘটে যখন খুবই ব্যতিক্রমীভাবে এই রক্ষকরাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। সাধারণত গণতন্ত্রহীন ও স্বৈরাচারী শাসনকালেই এমনটি হয়ে থাকে। সেই স্বৈর শাসনের নিষ্ঠুর দমন পীড়নের যে যন্ত্রণা আমরা প্রায় এক যুগ ধরেই ভোগ করে আসছিলাম, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার মাত্রা এখন সহ্যের সীমা অতিক্রম করেছে। আপনারা গত কয়েক মাস, বিশেষ করে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আবহ সৃষ্টি হওয়ার পর থেকেই পুলিশের প্রত্যক্ষ ভক্ষকের ভূমিকা এবং ম্যাজিস্ট্রেটের তাতে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন দিয়ে আসার ভয়ঙ্কর পরিণতি দেখতে পাচ্ছেন। আসন্ন নির্বাচনের প্রাককালে এত সহিংস সন্ত্রাসের প্রকোপ জনজীবন নিঃশঙ্ক হতে পারছে না। গত কয়েকদিন আগে প্রেস ব্রিফিং এ আমি এমন কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এমন অসংখ্য ঘটনা গত পরশু ও গতকালও ঘটেছে। গত 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের গাড়ি ভাঙচুর ও তাদের সাথে থাকা কর্মী সমর্থককে রক্তাক্ত জখম করেছে ডক্টর কামাল হোসেনের গাড়িবহর, এবং সেখানে তারা হামলা করেছে, অনেকে জখম করেছে। নোয়াখালীতে আমাদের একজন প্রার্থী, সবাই তাকে চিনেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, 6 বারে ঢাকা সুপ্রিম কোর্টের সাধারণ সম্পাদক, একজন বরেণ্য আইনজীবী। তিনি ওসির গুলিতে গুরুতর হওয়ার অসংখ্য অপরাধজনিত কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সরকারি পুলিশের দ্বারা অথবা পুলিশের প্রত্যক্ষ মধ্যে। ওসি নিজে কিন্তু স্বীকার করেছে যে আমি এই গুলিটি করেছি। আত্মস্বীকৃত এই ওসি তার অপরাধ স্বীকার করেছেন, সেটিও আমার চাইতে আপনারা সরেজমিনে উপস্থিত থেকে অনেক বেশি দেখেছেন এবং জানছেন। এমন প্রতিটি ঘটনা পর্যালোচনায় দেখা যাচ্ছে, একদিকে পুলিশ অন্যায়ভাবে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলা করে বেআইনিভাবে তাদের মারধর অথবা গ্রেপ্তার করছে, অন্যদিকে এই ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা যখন প্রত্যক্ষ সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়ে হতাহত হচ্ছেন অথবা তাদের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, তখন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিরত থাকছে। অথচ পুলিশ বা ম্যাজিস্ট্রেট এমন আচরণ করতে পারেন না, কেননা এটি শুধু অন্যায় নয়, বরং তা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। পুলিশের প্রশ্রয়ে সরকারি দলের ক্যাডারদের নিরবচ্ছিন্ন সন্ত্রাসের প্রসারে দেশ জুড়ে নীরব আতঙ্কে মানুষ দিশেহারা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপি ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট প্রথম থেকেই বলে আসছে যে সরকার যতই দুরভিসন্ধি ও উস্কানিমূলক আচরণ করুক না কেন, কোনো পরিস্থিতিতেই তারা নির্বাচনের মাঠ ছেড়ে যাবে না। তার প্রমাণ আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই দেখেছেন এবং দেখতে পাচ্ছেন স্বচক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 10ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জেল, জুলুম, হামলা, মামলা ইত্যাদি উপেক্ষা করেও সারা দেশে বিএনপির কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত জনসমুদ্র তুল্য সমাবেশ আর বিপরীতে রাষ্ট্রীয় সকল সুবিধা ব্যবহার করে সাড়ম্বরপূর্ণ আয়োজনের পরেও মানবহীন সমাবেশে সুদৃশ্য সেই মঞ্চ থেকে শুধুই আওয়ামী নেতাদের ফাঁপা উন্নয়নের বাগাড়ম্বর শোনা ছাড়া কিছুই শোনেনি মানুষ। তাদের বক্তব্য শোনার কোনো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবিধ সেন্সর ও কালাকানুনের কারণে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত অল্প কিছু কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত অসংখ্য সংবাদ ও তথ্য থেকে আমরা জানতে পারছি গণবিচ্ছিন্ন এই সরকার তাদের নিয়োগকৃত দলীয় মনোভাবাপন্ন কতিপয় পুলিশ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে বা পরিকল্পনা করে রাখছে। আমরা এ পর্যন্ত সমর্থিত ও অসমর্থিত সূত্র থেকে এ বিষয়ে যে সকল তথ্য পেয়েছি তা পরবর্তী ব্রিফিং এ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আশার বিষয় হলো কুচক্রী কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা দেশপ্রেমিক ও গণতন্ত্র মানা কর্মকর্তা কর্মচারীদের তুলনায় এতটাই কম যে একান্ত নিজ লোক ভেবে যাদেরকে নিয়ে তারা সেই সকল ষড়যন্ত্রমূলক সভা অনুষ্ঠান করছে, তারাই আমাদের এই প্রিয় মাতৃভূমির ভবিষ্যতের কথা বিবেচনায় এনে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে। গতকাল বেলা 11:30 থেকে বিএনপি কমিশনার, ডিআইজি, কাউন্টার টেরোরিজমের প্রধান, এডিশনাল কমিশনার, ডিসি রমনা, সিআইডির বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম সহ অনেক অফিসার সুধা সদনে বৈঠক করেছেন। এগুলো কিসের আলামত? আমি বিএনপি এবং আপামর গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে সেই সকল বীর ও দেশপ্রেমিক কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, যারা শত চাপ ও প্রতিকূলতার মাঝেও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তাদের কাজ দেশপ্রেমের সমতুল্য। দেশপ্রেম সুলভ আচরণকে জাতির শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করবে।
পাশাপাশি আমি বিপদগামী সেই সকল মুসলিমেও কর্মকর্তা কর্মচারীদেরকেও বলতে চাই, যা ভুল হওয়ার হয়ে গেছে, তবে এখনো সময় আছে। তাই আসুন আমরা সেই ভুলটাকে শুধরে নিয়ে আবারও আমাদের প্রিয় দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনা সহ সার্বিক উন্নয়নে আত্মনিবেদন করি। অন্যথায় ভবিষ্যৎই হয়তো বলে দিবে পরিস্থিতি কি হবে। কেননা কোনো অবিচার জুলুম দীর্ঘস্থায়ী হতে পারে না। দেয়ালে পিঠ থেকে গেছে দেশের নির্যাতিত নিপীড়িত মানুষগুলো। এদেশের মানুষের ইতিহাস হলো তারা অধিকার আদায় করেই ছাড়ে। ফ্যাসিবাদ ছিল কৃষ্ণবর্ণ মেঘ দেখা দিয়েছে, সুতরাং সেটিকে অপসারিত করতে এদেশের সংগ্রামী জনগণের শক্তিই যথেষ্ট। যারা এই ধরনের ফ্যাসিবাদী হানাদারি শাসন কায়েম করতে গিয়েছিল তাদের পরিণতি হয়েছিল বেদনাদায়ক। এই সরকারের সমাপ্তি ক্ষণ শুরু হয়েছে, মানুষের মুক্তির প্রত্যাশা পূরণের সময় খুব দ্রুতই চলে আসছে। আপনাদের ধন্যবাদ। এর সাথে একটি আপনাদের তথ্য দেই যে আগে নির্বাচন কেন্দ্রে আপনার ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স যেত আগের দিন, এখন 7 দিন আগেই সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ পূর্বের দৃষ্টান্ত আমি যেটি বললাম যে এগুলো আগের দিন পাঠানো হতো। ভোট জালিয়াতির আয়োজন করার জন্যই 7 দিন আগে ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হচ্ছে, যা দুরভিসন্ধ। এটি একটি তথ্য আমার এই বক্তব্যের সাথে জানলাম। পাশাপাশি দেখুন, কালকে আপনারা অবশ্যই খুব একটা আসতে পারেননি, অল্প মিডিয়া ছিলেন, আমি এটি বলেছি। আজকে অনেক প্রিন্ট মিডিয়া এসছে যে ফেনীতে 2 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। ফেনী জেলার সোনাগাজী থানার হিন্দু বাড়িতে কেরোসিন ছিটিয়ে 4টি বসত বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন বাবলু ডিবি পুলিশের হাতে গ্রেফতার। দেখো, এগুলো খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে, এগুলো খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে। এগুলো করাই হচ্ছে যে আপনার, হ্যাঁ, যে এগুলো তো প্রতিদিনই আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি, প্রার্থীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর আগে মির্জা আব্বাস সহ অনেকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরে সালাউদ্দিন ডেমরা ধানের শীষের প্রার্থী, আরো দেশের বিভিন্ন জায়গায় দেখুন গাড়ি ভাঙচুরের দৃশ্য অসংখ্য আছে, আমরা বলতে চাই না। তো বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যেই আমরা মানে নির্বাচন হচ্ছে। এর মধ্যে আরেকটি বলে নেই, কুষ্টিয়া 4 সৈয়দ মেহেদি আহমেদ রুমিন নামে নতুন করে আইসিটি মামলা দায়ের করছে। মানে মামলা দিয়ে গ্রেফতার করে সারা দেশ মানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল, যেটা 71-এ 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত হানাদার বাহিনী যা করেছে, আওয়ামী হানাদাররা একই কাজ করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আজকে আওয়ামী লীগের তরফ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আপনি কি ইশতেহার নিয়ে হ্যাঁ বলুন। আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হয়েছে আজকে, ইশতেহার নিয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে? মূল্যায়ন কি, ওদের ইশতেহার এবং তাদের অঙ্গীকার প্রতিশ্রুতি। আর আমি শুনেছি তারুণ্যের শক্তি, তারুণ্যের সমৃদ্ধি, এই 2 স্লোগানকে আমাদের গ্রাম আমাদের শহর, তারুণ্যের শক্তি, তারুণ্যের সমৃদ্ধি। এরা যা বলবে তার উল্টোটা আপনাদের বিশ্বাস করতে হবে। আপনাদের মনে আছে ঘরে ঘরে চাকরির কথা? দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষিত যুবক এবং যুবকদের, তরুণদের মানে কর্মসংস্থান সবচাইতে নিম্নে। এটা হচ্ছে একবারে মানে খুব প্রতিষ্ঠিত অর্থনৈতিক যে সংগঠনগুলো আছে তাদের বক্তব্য। সুতরাং ওরা ঘরে ঘরে চাকরি দেয়নি, ওরা ঘরে ঘরে গ্রেফতার করেছে, ওরা ঘরে ঘরে মামলা দিয়েছে, এই কাজই তারা করেছে। সুতরাং আমাদের গ্রাম আমাদের শহর, মানে গ্রাম শহরে সাধারণ মানুষের যত জায়গা জমি আছে এরা এবার দখল করবে, জোর করে ক্ষমতায় এসে গণতন্ত্রকে পদদলিত করে তারা এইটা করবে, করে তারা আবারও মানে কানাডাতে বেগম পল্লী বানাবে আরো বেশি করে, এবং সেকেন্ড হোম বানাবে মালয়েশিয়াতে। এই অঙ্গীকারই যেটা তারা বলেছেন সেটারই আমি আপনাদেরকে বললাম যে এর আগেও তারা দিন বদলের কথা বলেছিলেন, ঘরে ঘরে চাকরির কথা বলেছিলেন। 10 টাকা কেজি চাল খাওয়াবে, 10 টাকা কেজি চাল 60 থেকে 70 টাকা কেজি এখন বিক্রি হয়। সুতরাং এবারের যে তাদের নির্বাচনী ইস্তাহারের মূল স্লোগান আমার গ্রাম আমার শহর, তারুণ্য শক্তি, তারুণ্যের সমৃদ্ধি, যারা তারুণ্যের উপরে হেলমেট পরে আক্রমণ করতে পারে
নিরাপদ সড়কের দাবিতে তারা তারুণ্যের শক্তি, তারা হচ্ছে নিজের দুষ্কৃতিকারী তরুণদেরকে সেই শক্তিকে ব্যবহার করবে জনগণের তারুণ্যের উপর। এটাই মনে রাখতে হবে, কারণ তারা তরুণদেরকে প্রতিটা তরুণের ঘরে ঘরে তারা মামলা দেবে, গ্রেপ্তার করবে, যেমন তারা এই 10 বছরে তারা করছে। তাই বন্ধুরা আমার, আর এর চাইতে কি বলবো এই আপনাদের কাছে। আর সুশাসন, তারপরে মিডিয়ার স্বাধীনতা তো আপনারা দেখতে পাচ্ছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে মিডিয়ার স্বাধীনতা কোন জায়গায় নিয়ে গেছে। তাহলে আবার যদি তারা এমনি সুষ্ঠু ভোট হলে তো কখনো আসতে পারবেন না, জোর করে ক্ষমতা এসে মানে গণতন্ত্রের মিডিয়ার স্বাধীনতা এখন তো লাশ, এখন এইবারে এসে তারা কবর দিয়ে দেবে, একবারে সম্পূর্ণরূপে সেটাকে সমাধিতে পরিণত করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।